আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসা থেকে সবাই নিরাপদেই আছো এবং বাসায় সবাই ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমাদের পাঠ বাংলা। তাহলে আসো আমরা বই খাতা নিয়ে বসে পড়ি। এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেখা যাচ্ছে? অনেকগুলো শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে যারা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে এসেছে পাঠ গ্রহণ করতে। আর কয়েকজন শিক্ষককে দেখা যাচ্ছেন, ওনারা কি করছেন? পাঠ দান করছেন। অর্থাৎ যারা গ্রহণ করে, অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে বলা হয় শিক্ষার্থী, এবং যারা পাঠ দান করেন, শিক্ষা দান করেন, তাদেরকে বলা হচ্ছে কি? শিক্ষক। তাহলে শিক্ষক আমাদের সমাজে একজন সম্মানিত ব্যক্তি। শিক্ষকের স্থান সমাজে অর্থাৎ সম্মানের স্থানীয় আছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। তাহলে আজকে আমরা বলতে পারি আজকে আমাদের পাঠ কি হতে পারে, অর্থাৎ শিক্ষক আর শিক্ষার্থীদেরকে নিয়েই যে কবিতাটা আমাদের, সেটাই হচ্ছে কি? শিক্ষাগুরুর মর্যাদা। লিখেছেন কে? কাজী কাদের নওয়াজ। তাহলে আজকের কবিতা থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকে আমাদের শিক্ষণ ফল কি? আজকের পাঠ থেকে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। এছাড়া কবিতার মূলভাব জানতে মতো লিখতে পারবো। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানতে পারবো এবং লিখতে পারবো। যুক্ত বর্ণ বিভাজন করে শব্দ গঠন ও বাক্য তৈরি করতে পারবো। এছাড়া সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং ক্রিয়াপদের সাথে চলিত রূপগুলো সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। এছাড়া এই কবিতাটার মধ্য থেকে আমরা শিক্ষকদের মর্যাদা অনুধাবন করতে পারবো এবং শিক্ষার্থীদের নৈতিকতা, এবং এই কবিতাটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সৃষ্টি হবে এবং মূল্যবোধ জাগ্রত হবে, তাই তো? অর্থাৎ এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটার মধ্যে দিয়ে শিক্ষক আর শিক্ষার্থীদের একটা গভীর সম্পর্কের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখন আসো আমরা কবি কাজী কাদের নওয়াজ সম্পর্কে একটু জেনে নিই। ওনার জন্ম হচ্ছে 1909 সালের 15ই জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুর মাতুলালয়ে, অর্থাৎ পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। শিক্ষা জীবনে দেখা যায় তিনি বহরম কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1932 সালে তিনি বিটি পাস করেন। কর্মজীবনে দেখা যায় প্রথমে সাব ইন্সপেক্টর, পরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। সাহিত্যকর্মের মধ্যে আছে সাহিত্যের সব শাখায় তার বিচরণ ছিল, তবে নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য তিনি খ্যাতি লাভ করেন। অর্থাৎ আমরা যে আজকে শিক্ষাগুরুর মর্যাদাটা পড়বো সেটাও কিন্তু একটা কাহিনীমূলক শিশুতোষ কবিতা। তারপর কাব্যগ্রন্থ আছে কি? মধুচন্দ্রিকা, মরাল, নীলকুমুদি। শিশুরঞ্জক গদ্য রচনা আছে দাদুর বৈঠক, উপন্যাস 2-3। তিনি তার সাহিত্যকর্মের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন, যেমন প্রেসিডেন্ট পুরস্কার, 1963 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার, মাদার বক্স পুরস্কারে তিনি ভূষিত হন। এছাড়া তিনি মৃত্যুবরণ করেন 1983 সালের 3রা জানুয়ারি। এখন আমরা আমাদের কবিতাটাতে চলে যাই। আমাদের কবিতাটা কি? শিক্ষাগুরুর মর্যাদা। লিখেছেন কাজী কাদের নওয়াজ। তোমরা তাহলে বইটি সামনে নিয়ে বসো এবং বিভিন্ন শব্দের অর্থগুলো তোমরা কি করবে? সাথে সাথে লিখে নিবে। আমি কবিতাটা পড়ছি। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদ এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদয়ে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ে ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। তাহলে এই প্যারাটা আমরা একটু জেনে নিই। তাহলে বাদশাহ আলমগীর হচ্ছে কি? দিল্লির সম্রাট বাদশাহ, অর্থাৎ মোগল বাদশাহ তিনি, বাদশাহ আলমগীর। তার কুমার মানে হচ্ছে কি? তার রাজপুত্রকে পড়াতো কে? এক মৌলভী, দিল্লির একজন মৌলভী সাহেব তার পুত্রকে পড়াতেন। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ, তাহলে একদিন সকালবেলা বাদশাহ দেখতে পেলেন শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। শাহজাদা কি করেছেন? একটা হাতে একটা পাত্র নিয়ে সেখান থেকে বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, সে বাড়ি ঢালছে গুরুর, অর্থাৎ মৌলভী সাহেবের পায়ে। চরণে মানে হচ্ছে পায়ে। পুলকিত হৃদয়ে আনত নয়নে, হৃদয় মানে হচ্ছে কি? পুলকিত হচ্ছে আনন্দিত, হৃদয় মানে হৃদয়ে, আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারে অঙ্গুলি। অর্থাৎ শিক্ষক তার নিজ হাত দিয়ে কি করছেন? নিজের অঙ্গুলিগুলো পরিষ্কার করছেন এবং সাফ করছেন।
শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি, চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ, কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভারে। ততক্ষণ শিক্ষক মৌলবী কি করলেন, ভাবলেন যে আজকে নিস্তার নেই, অর্থাৎ আজকে আর তিনি বাঁচতে পারবেন না, যে আজকে বুঝে তার সব কিছুই চলে যাবে। কারণ দিল্লিপতির পুত্রের হাতে সে পায়ে পানি ঢেলেছে, এরকম স্পর্ধার কাজ কেউ কখনো করার সাহস পায়নি। অর্থাৎ এসব চিন্তা করতে করতে তার কপালে চিন্তার রেখা দেখা দিল। ভালে মানে হচ্ছে কপালে। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো, ধারি না কো দ্বার, মনে আছে মোর বল। বাদশাহ সুদালে শাস্ত্রের কথা, শোনাবো আমার গল। হঠাৎ তখন তিনি কি ভেবে উঠে বললেন যে আমি কাউকে ভয় পাই না, যদি আমার শির কাটা যায়, অর্থাৎ আমার মাথাও কাটা যায়, অর্থাৎ মাথাও যদি খণ্ডিত করা হয়, তাহলে আমি কিন্তু ভয় পাবো না, কারণ আমি শিক্ষক, আমার স্থান সবার উপরে। অর্থাৎ দিল্লির প্রতীক, দিল্লির যে রাজা, সে তো কোন ছাড়, অর্থাৎ তার উপরেও কিন্তু শিক্ষকের স্থান, তার উপরেই। ভয় করি না কো, ধারি না কো, অর্থাৎ কি তিনি কাউকে ভয় পান না, ধারও ধারেন না, যে তার মনে অনেক বড় আছে। যদি বাদশাহ শোনায়, তাহলে বাদশাহ কি করবেন, কিছু শোনালে শাস্ত্রের কথা অনর্গল শোনাবেন। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহানশাকে। অর্থাৎ তিনি বলছেন এখানে কি, অর্থাৎ যদি তার প্রাণও চলে যায়, যে গেলে যাক, যে কারণ প্রাণের চেয়ে হচ্ছে কি মান বড়, মান মানে সম্মান, যে আমি সেটা শাহানশাকে শোনাবো। তার পরদিন প্রাতে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, অর্থাৎ বাদশার দূত এসে শিক্ষককে ডেকে নিয়ে গেল তার কেল্লাতে। খাস কামরাতে যবে শিক্ষককে ডাকি, বাদশাহ কহেন শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজন অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা, স্বয়ং সকালবেলা। তারপর দিন প্রাতে, অর্থাৎ সকালবেলা, যে বাদশাহ দূত এসে শিক্ষককে তার রাজার কেল্লাতে, অর্থাৎ রাজ দরবারে ডেকে নিয়ে গেল খাস কামরাতে। সেখানে বাদশাহ জিজ্ঞেস করছেন যে আমার ছেলে কি আপনার কাছে কি সৌজন্যতা কিছু শিখেছে, নাকি শিখেছে বেয়াদবি আর গুরুজনকে অবহেলা। অর্থাৎ সেদিন তো বাদশাহ দেখতে পেয়েছেন যে তার শাহজাদা কি করেছে, সেটা দেখেও কিন্তু বাদশাহ কি করলেন, সেটা সহ্য করতে পারেনি, কারণ কি চেয়েছে। নইলে সেদিন দেখিলাম যাহা, স্বয়ং সকালে, অর্থাৎ তিনি নিজে সকালবেলা যেটা দেখেছেন সেটা তিনি কিছুতেই মানতে পারছেন না। শিক্ষকে কন, যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজি কি আমায় ডেকেছেন নিরালায়। তখন শিক্ষক বলছেন যে জাহাপনা, আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না, অর্থাৎ কি কথা বলার জন্য আপনি আমাকে নিরালায় ডেকেছেন। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ডালি শুধু ভিজেছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল না কো কেন সে চরণ, বড় ব্যথা পায় মনে। তখন সে বলছে কি, বাদশাহ তখন বলছেন যে আমি দূর থেকে দেখেছি যে শাহজাদা যে আপনার পায়ে শুধু পানি ঢালছে, আর আপনি নিজের পা নিজে ধুতো করছেন। অর্থাৎ সেটা কখনো বাদশাহ কখনো মেনে নিতে পারছে না, কারণ বাদশাহ চেয়েছিলেন কি, যে পানি ঢালবে এবং মৌলভী সাহেবের পা ধুয়ে পরিষ্কার করবে কে, শাহজাদা, কিন্তু এই জিনিসটা তিনি মানতে পারছেন না। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়াইয়ে সগৌরবে, ঘূর্ণিশ করি বাদশাহ তবে কহেন উচ্চরবে, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তাহলে কি বলছে এখানে, যে আজ থেকে সগৌরবে দাঁড়িয়ে, তখন সে বলছে কুর্নিশ করে, অর্থাৎ বাদশাকে তখন কুর্নিশ করছেন, অর্থাৎ শ্রদ্ধা জানাচ্ছেন যে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু, অর্থাৎ শিক্ষকের স্থান আজকে আরও উপরে উঠে গেল, যে আসলে তুমি সত্যি মহান উদার বাদশাহ আলমগীর। অর্থাৎ মৌলভী সাহেবকে তো শিক্ষককে যে এত সম্মান দিয়েছেন, সেটার জন্য মৌলভী সাহেব ধন্য মনে করছেন, এবং শিক্ষকের স্থান আরও উপরে উঠে গেল বলে তিনি মনে করছেন। ঠিক আছে, তাহলে কবিতাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আসলে আমরা একটু মূলভাবটা জেনে নিই। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে দিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এত সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন যে তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পায়ে ধুয়ে দিবেন, তবে না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে
দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যত মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার, সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হলেন কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিবৃত্তি শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো শব্দার্থগুলো দেখো। শব্দার্থতে আমরা বইয়ে অনেকগুলো শব্দার্থ আছে, সেগুলো থেকেও দেখে নিচ্ছি। কুমার শব্দের অর্থ হচ্ছে রাজার ছেলে। তারপর আছে তোমাদের বই আছে শাহজাদা শব্দের অর্থ হচ্ছে কি রাজার পুত্র। এছাড়া আছে বাড়ি শব্দের অর্থ হচ্ছে কি পানি। শির শব্দের অর্থ হচ্ছে মাথা। শাহানশাহ শব্দের অর্থ হচ্ছে কি বাদশাহ। প্রক্ষালন শব্দের অর্থ হচ্ছে কি ধোয়া। কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে কি মাথা নত করে অভিবাদন করা। সাফ অর্থ পরিষ্কার। পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। এছাড়া আছে কি ভালে শব্দের অর্থ হচ্ছে কি কপালে। তারপর আছে হস্তে শব্দের অর্থ তো তোমরা পারবে, হস্তে শব্দের অর্থ হচ্ছে হাতে। এছাড়া আছে কি আর অন্যগুলো তো আছে এখানে, আশা করছি তোমরা বইয়ে যেগুলো আছে সেগুলোও পারবে। এবং বই শব্দার্থতে আমি কবিতাটা যখন বিশ্লেষণ করেছিলাম সেগুলো তুমি বলেছি, তোমরা সাথে সাথে নিশ্চয়ই লিখে নিয়েছো। এখন আমরা শব্দার্থগুলো মুছে দিচ্ছি। এরপরে আমরা যাব সমার্থক শব্দ আছে, তারপর কি আছে একতায় প্রকাশ আছে, বিপরীত শব্দ আছে, যুক্তবর্ণ আছে, সেগুলো একটু আমরা দেখে নিব। যুক্তবর্ণতে দেখি কি কি আছে। যেমন যুক্তবর্ণ, আমরা যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো এবং তা দিয়ে বাক্য তৈরি করো। যদি আমরা পরীক্ষায় আসে তাহলে আমরা এভাবে লিখব যুক্তবর্ণ, তারপর লিখবো কি বিভাজন, তাই তো। বিভাজনের পর আমরা কি লিখবো দেখি বলো তো শব্দ থেকে কি লিখবো বাক্য, তাই না। তাহলে যুক্তবর্ণতে কি আছে ক্ষীয়, ধরো ক্ষীয় আছে, তাহলে ক্ষীয় দিয়ে কি করবো ক যোগ উদরস, আবার খর মধ্যে একটা হস্তিন্য আছে, শব্দ কি হবে শিক্ষক দিয়ে বলবে শিক্ষকের স্থান সবার উপরে, এখানে তো বইয়ে আছে সেটা। তারপর আছে কি দ্বন্দ্ব শয়ে ব, তাহলে দ্বন্দ্ব স যোগ ব, তাহলে কি আছে স্বদেশ। তারপর আছে দন্ত শয়ে ম, তাহলে দন্ত স যোগ ম, তাহলে কি হবে স্মরণীয়, অনেক কিছু হবে, স্মরণীয়টা লিখি আমরা স্মরণীয়। তারপর আছে ধরো ছয়ে ছ ব, তাহলে চ যোগ ছ যোগ ব ফলা, তাহলে আমরা শব্দকে কি লিখবো উচ্ছ্বাস, কেমন না। এছাড়া আরো কিছু আছে যেগুলো তোমরা পারবে অবশ্য, এগুলো আমরা আগে ক্লাস আলোচনা করেছি। যেমন আছে দন্ত শয়ে প, তারপর লয়ে ল, এগুলো তোমরা পারবে। দন্ত শয়ে প, দন্ত শ যোগ প স্পষ্ট, লয়ে ল, তাহলে দিল্লি, ল যোগ ল, শব্দ কি হবে দিল্লি, তাই তো। তাহলে আমরা যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন, বাক্য তৈরি আমরা করেছি। তাহলে আসো আমরা এরপরে বিপরীত শব্দ নিয়ে একটু আলোচনা করি। বিপরীত শব্দ যেগুলো একটু অন্যরকম, অর্থাৎ যে শব্দগুলো আমরা কম পড়েছি, অর্থাৎ নতুন শব্দ আমরা এখানে যেতে জেনেছি, সেগুলো নিয়ে একটু পড়বো আজকে। যেমন দেখো যশ, হ্যাঁ যশ কি হবে অপযশ। তারপর আছে তোমাদের বইয়ে যেমন আছে বিষাদের বিপরীত শব্দ কি হতে পারে দেখি বলো তো বিষাদ হর্ষ। তারপর আছে ধরো উন্নত, আজ থেকে চির উন্নত হলো, তাহলে উন্নতর কি হবে বিপরীত শব্দ অবনত। তারপর আছে গুরু কি হবে, গুরু মানে শিক্ষক আর কি, গুরুর বিপরীত শব্দ হবে শিষ্য, তাই তো। তারপর আমরা আর কিছু পড়বো এখানে, যেমন শ্রেষ্ঠ, হ্যাঁ শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, শ্রেষ্ঠর বিপরীত শব্দ কি, শ্রেষ্ঠ হবে কি নিকৃষ্ট। তারপরে তোমাদের বই আছে উদার,
উদার একটা শব্দ আছে, উদারের শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি অনুদার। প্রভাতে যদি বলে প্রভাতে, প্রভাতে, হ্যাঁ প্রভাতে বলে তোমরা লিখবে কি, আমরা কি লিখবো এখানে গোধূলিতে। তাহলে দেখো আজকে আমরা নতুন নতুন অনেকগুলো শব্দ পেয়েছি না? তাহলে এই শব্দগুলো তোমরা কি নতুন নতুন অনেকগুলো শব্দ পেয়েছি, এই শব্দগুলো তাড়াতাড়ি লিখে ফেলো, বিপরীত শব্দগুলো। এরপরে আমরা যাব কোথায়? সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ আর আমাদের শব্দার্থ কিন্তু একই, তারপরে আমরা একটু জেনে নিই সমার্থক শব্দ। সমার্থক শব্দ যেমন বাড়ি, যদি বলা হয় বাড়ি, তাহলে বাড়ির সমার্থক শব্দ কি হবে? বাড়ি পা মি। তারপর আছে দেখো নয়ন, নয়ন, নয়ন কি হবে বলো তো দেখি, তো পারবে, চোখ। তারপর আছে প্রভাত, প্রভাত, প্রভাত কি হবে? ভোর। উচ্ছ্বাস, উচ্ছ্বাসের সমার্থক শব্দ কি হবে? উচ্ছ্বাস, উচ্ছ্বাসার সমার্থক শব্দ হবে কি? আনন্দ, আনন্দ, হর্ষ, এগুলো হচ্ছে উচ্ছ্বাসের সমার্থক শব্দ। তাহলে আমরা এখানে যেগুলো নতুন নতুন পেয়েছি সেগুলো লিখে নিয়েছি, এবং এছাড়া আরগুলো আছে তোমরা এগুলো পারবে, যেমন চরণ, পা, তারপর আছে কি শির অর্থাৎ মাথা, এগুলো পারবে। এরপরে আমরা চলে যাব কোথায়? এক কথায় প্রকাশ। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে ওই যে এক কথায় প্রকাশ আমি বলেছিলাম, বারবারই বলছি তোমাদেরকে, যে শব্দার্থ যেগুলো আছে সেগুলো থেকে এক কথায় প্রকাশ হবে। এক কথায় প্রকাশ যেমন ধরো শিক্ষাদান করেন যিনি, শিক্ষাদান করেন যিনি, তাকে কি বলা হবে? তাকে বলা হবে শিক্ষক। তারপর আছে মাথা নত করে অভিবাদন করা, মাথা নত করে অভিবাদন, অভিবাদন করা, তাকে কি বলা হবে? কুর্নিশ, কুর্নিশ। তারপর আছে কি অনেকের মধ্যে উত্তম, অনেকের মধ্যে উত্তম, তাকে কি বলা হবে? শ্রেষ্ঠ। পরোয়া নেই যার, পরোয়া নেই যার, কি হবে? বে প রো আ। ঠিক আছে, তাহলে এক কথায় প্রকাশগুলো আমরা জেনে গেছি। এরপরে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। তাহলে প্রশ্ন উত্তর আমাদের কি কি হতে পারে? অত ছোট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে, এখানে অনেক রকমের প্রশ্ন আসবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো যেমন আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যেমন আমি এখানে প্রশ্ন করতে পারি যে বাদশাহ আলমগীর, আলমগীর কোথাকার বাদশাহ ছিলেন, তার পুত্রকে কে পড়াতেন? হ্যাঁ, তাহলে আলমগীর কোথাকার বাদশাহ ছিলেন বলতে পারবে তোমরা, দিল্লির বাদশাহ ছিলেন, তার পুত্রকে পড়াতেন দিল্লির এক মৌলভী সাহেব। একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? একদিন বাদশাহ সকালে গিয়ে দেখতে পেলেন তার পুত্র শিক্ষকের পায়ে গিয়ে পানি ঢালছে, এবং শিক্ষক তার হাত দিয়ে তার পায়ের অঙ্গুলিগুলো পরিষ্কার করছেন এবং সাফ করছেন, ধুলোময়লা সাফ করছেন। শিক্ষক চিন্তিত হয়ে পড়লেন কেন? চারটে বাক্যে লিখো, এরকম যদি প্রশ্ন আসে, বা তখন তোমরা কি বলবে? শিক্ষক চিন্তিত হয়ে পড়লেন কেন? কারণ শিক্ষক তো শাহজাদাকে দিয়ে পায়ে পানি ঢালছেন। তখন মৌলভী সাহেব মনে করলেন যে যে তিনি যে রাজার পুত্রকে দিয়ে পানি ঢালছেন সেটা নিশ্চয়ই রাজা জানতে পারলে খুবই মনে কষ্ট পাবেন, এবং তাকে নিশ্চয়ই এই জন্য মৌলভী সাহেবকে শাস্তিও দিতে পারেন। সেটা চিন্তা করে তিনি কি হয়ে গেলেন? সেটাই চিন্তিত হয়ে পড়লেন।
বাদশাহ মনে এত ব্যথা পেয়েছিলেন কেন? তাহলে বাদশাহ হচ্ছে কি, বাদশাহ শাহজাদাকে পাঠিয়েছিল শিক্ষকের কাছে আদব কায়দা মূল্যবোধ সৌজন্যতা শেখার জন্য, কিন্তু তিনি দেখতে পেলেন যে তার পুত্র সেগুলো না করে শুধু শিক্ষকের পায়ে পানি ঢালছে এবং শিক্ষক নিজের পায়ে নিজের হাত দিয়ে পা পরিষ্কার করছে। সেটা শাহজাদা কিছুতেই বাদশাহ সেটা মানতে পারেননি, সে কারণেই বাদশাহ মনে ব্যথা পেয়েছিলেন। আচ্ছা, আমাদের আরও কিছু প্রশ্ন আছে, যেমন কেন শিক্ষকের শির উন্নত হলো? হ্যাঁ, তাহলে কীভাবে কেন শিক্ষকের শির উন্নত হলো যদি বলা হয়, তাহলে আমরা কি বলবো? বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা দেওয়ায় শিক্ষকের শির উন্নত হলো। তারপর দেখো, বাদশাহ আলমগীর কুমারে তাহার পরে থেকে মৌলবী দিল, এই প্যারাটা থেকেই যদি আমাদের কবিতা অংশের মূলভাব আসে, তাহলে আমরা কি বলবো? কবিতা অংশের মূলভাবে যে শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো সেটির কাণ্ডারি, এই জন্য শিক্ষককে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এই কবিতাংশে শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলে তার পায়ে পানি ঢেলে দিচ্ছে এবং শিক্ষক তার পা ধুয়ে দিচ্ছে। তাতে বাদশাহ আলমগীর এতে খুশি হননি, কারণ তিনি প্রত্যাশা করেছিলেন তার ছেলে শিক্ষকের পা ধুয়ে দিবেন। এই জন্য এভাবে এই কবিতাংশের মাধ্যমে শিক্ষকের মর্যাদা ফুটিয়ে তোলা হয়েছে। ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদয় আনত নয়নে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে শিক্ষাগুরু মর্যাদা কবিতা কবি কাজী কাদের নওয়াজ শিক্ষকের প্রতি ছাত্রের সম্মান ও শিক্ষকের প্রকৃত মর্যাদার কথা তুলে ধরেছেন। শিক্ষক একজন সাধারণ মানুষ হয়েও যে বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিচ্ছে, কিন্তু শিক্ষক তার পায়ের ধুলো ময়লা নিজের হাতে সাফ করছেন, এতে বাদশাহ খুশি নয়, কারণ তিনি চান তার ছেলে নিঃস্বার্থে শিক্ষকের পা ধুয়ে দিবেন। অর্থাৎ এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি সমাজের শিক্ষকের মর্যাদা কেমন হওয়া উচিত। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে, যেমন শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝি তার সবই, ওই প্যারাটা থেকে আমরা প্রশ্ন আসতে পারি, যেমন মৌলবী কেন চিন্তিত হলেন? তাহলে কেন চিন্তিত হলেন? ওই যে কিছুক্ষণ আগে বলেছে যে বাদশাহ আলমগীর যদি জানতে পারে যে তিনি তার পুত্রকে দিয়ে পায়ে পানি ঢালছে, সেটার জন্য হয়তো বাদশাহ আলমগীর তাকে শাস্তি দিতে পারে, সেজন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। এবং কবিতাংশের মূলভাব লিখো। তাহলে কবিতাংশের মূলভাব যে শিক্ষক মৌলবী ভাবলেন যে বুঝি তার কোনো নিস্তার নেই, কারণ তিনি যে অপরাধ করেছেন, অর্থাৎ বাদশাহকে দিয়ে বাদশাহ পুত্র শাহজাদাকে দিয়ে যে তিনি পায়ে পানি ঢেলেছেন, এটা হয়তো দিল্লিপতি মেনে নিতে পারবেন না, সে কারণে তিনি হয়তো এটার জন্য কী হবেন, তাকে শাস্তি দিবেন। কারণ এ ধরনের স্পর্ধার কাজ, এরকম অপরাধমূলক কাজ কেউ কখনো আগে করেনি। এইসব কথা চিন্তা করতে করতে তিনি তার কপালে চিন্তারেখা দেখা দিল, অর্থাৎ তিনি ভয় পেয়ে গেলেন যে বাদশাহ হয়তো তাকে শাস্তি দিবেন। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা যদি দেখি তাহলে কি বলবো? শ্রেষ্ঠ সবার, তাহলে শ্রেষ্ঠ সবার মধ্যে কি আছে? যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতা একদিন বাদশাহ আলমগীরের ছিল তার শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছিল, তখন শিক্ষকের মনে চিন্তার রেখা উদয় হলো, কারণ হচ্ছে কি বাদশাহ পুত্র একজন শাহজাদা। পরে চিন্তা করলে শিক্ষক হঠাৎ বলে উঠলেন যে আমি কাউকে ভয় পাই না, কারণ শিক্ষক বাদশাহ যা ভালো পাবেন তাই করবেন, আর তিনি বাদশাহ যদি তাকে প্রশ্ন করে তাহলে তিনি শাস্ত্রের কথা অনর্গল তাকে শোনাবেন এবং তিনি বলবেন যে শিক্ষকের স্থান সবার উপরে, অর্থাৎ শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, শিক্ষকের মর্যাদা সবার উপরে হওয়ার দরকার, যাই কবিতা থেকে জানা যায়। হঠাৎ কিভাবে উঠে কহিলেন আমি ভয় করি না গো, যা যাবে সুটুটি, এই প্যারাটা থেকে যদি প্রশ্ন আসতে পারে বাদশাহ এর ছেলেকে কে পড়াতেন? তাহলে বাদশাহ ছেলেকে কে পড়াতেন? দিল্লির মৌলবী সাহেব পড়াতেন। কবিতাংশটির মূলভাব কি? কবিতাংশতে শিক্ষকের যথাযথ মর্যাদার কথা বলা হয়েছে। যদি ছাত্র শিক্ষককে যথাযথ সম্মান বা মর্যাদা দিতে না জানে, তাহলে সে ছাত্র কখনো পরিবারের, সমাজে, কোনো রাষ্ট্রে কোনো কাজে আসতে পারে না, তো সে কখনো দেশের মানুষকে ভালোবাসতে পারবে না, সম্মান মর্যাদা দিতে পারবে না। সমাজ ও দেশের উন্নতির ক্ষেত্রে একজন শিক্ষকের মর্যাদা, শিক্ষকের অবদান অপরিসীম। একজন শিক্ষক যথাযথ মর্যাদা ও সম্মানে ভূষিত করা প্রতিটি ছাত্রের নৈতিক দায়িত্ব, তো শিক্ষককে সম্মান করা সব ছাত্রেরই উচিত। বাদশাহ কেন শিক্ষকের কাছে জানতে চাইলো তার সন্তান সৌজন্য কিছু শিখেছে কিনা? এই প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি? তাহলে এখানে বাদশাহ যে আগের কথাগুলো যে পানি ঢালছে, তবে তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে একজন আদর্শ মানুষ হতে পারবে। কিন্তু বাদশাহ উপলব্ধি করছেন তার ছাত্র শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, কারণ সে যদি মর্যাদা দিতে জানতো তাহলে সে শুধু পানি ঢালতো না, সে নিজ হাত দিয়ে শিক্ষকের পায়ে ধুলোময়লা পরিষ্কার করে সাফ করে দিতেন। এ কারণে বাদশাহ শিক্ষককে নীরবে ডেকে জানতে চাইলেন তার শিক্ষক সৌজন্যতা কিছু শিখেছে কিনা, তাই তো?
তাহলে এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আশা করছি তোমরা এগুলো পারবে। তাহলে আসো আমরা আজকে মূল্যায়নে চলে যাই। আজকের পাঠ থেকে আমরা কী কী জানতে পেরেছি এটা একটু জেনে নিই। মূল্যায়নে আজকে আমরা করব প্রথমে জানবো শব্দার্থ। তাহলে শব্দার্থ যে আমরা অনেকগুলো পড়েছিলাম, দেখি শব্দার্থ থেকে বলি যে শাহানশা। শাহানশা শব্দের অর্থ হচ্ছে কি? শাহানশাহ। তারপর আসতে পারে কুর্নিশ, হ্যাঁ, কুর্নিশ। তারপর আসতে পারে পুলকিত, পুলকিত। আচ্ছা, তারপরে প্রশ্নটা দিই। প্রশ্নোত্তরে একদিন সকালে বাদশা, একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন, হ্যাঁ, কি দেখতে পেলেন? চারটি বাক্যে লিখো, চারটি বাক্যে লেখো। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে তোমার শিক্ষকের প্রতি কি দায়িত্ব পালন করবে? কি দায়িত্ব পালন করবে? এই যে আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, শব্দটা দেখতে পাচ্ছি। দেখি বলো তো, শাহানশাহ। শাহানশাহ শব্দের অর্থ হচ্ছে কি? অর্থাৎ শাহানশাহ বলা হচ্ছে কাকে? বাচ্চাকে, তাই না? কুর্নিশ, কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ অর্থাৎ মাথা নত করে অভিবাদন করাকে বলা হচ্ছে কুর্নিশ, না? পুলকিত, পুলকিত শব্দের অর্থ হচ্ছে কি? নিশ্চয়ই তোমরা পারছো। পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। তাহলে প্রশ্ন আসছে কি, একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন? চারটি বাক্যে লিখো। তাহলে কি দেখতে পেলেন? একদিন বাদশা গিয়ে দেখতে পেলেন যে তার পুত্র মৌলভী সাহেবের পায়ে পানি ঢালছে এবং মৌলভী সাহেব নিজ হাতে নিজের পায়ের ধুলো ময়লা পরিষ্কার করছেন। কারণ বাদশা কিন্তু সেটা করতে পারেনি, আশা করেনি, কারণ তিনি চেয়েছিলেন যে তার পুত্র হয়তো শিক্ষকের কাছে যে সৌজন্যতা, মূল্যবোধ, দেশপ্রেম এগুলো শিখবে। কিন্তু শিক্ষককে যে সম্মান করতে পারে নাই, সেটা বাদশা মেনে নিতে পারেনি। এই জন্য বাদশা মনে খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তোমার শিক্ষকের প্রতি তুমি কি কি দায়িত্ব পালন করবে? তাহলে বলো, শিক্ষকের প্রতি কি দায়িত্ব পালন করবে? তোমরা তো করছো, হ্যাঁ না? যে শিক্ষকের সাথে দেখা হলে কি করো? সালাম করো, কুশল বিনিময় করো। তারপর শিক্ষকের আদেশ পালন করো, শিক্ষককে সম্মান করো। শিক্ষক যখন কোনো বাড়ির কাজ দেয় বা কোনো পড়া দেয়, তখন তোমরা শিখে আসো। তাছাড়া কি শিক্ষকের আদর্শ অনুপ্রাণিত হয়ে শিক্ষকের মতো হওয়ার চেষ্টা করো। এগুলো হচ্ছে শিক্ষকের প্রতি দায়িত্ব। এবং এছাড়া এখন আমরা বাড়ির কাজে চলে আসি। বাড়ির কাজটা তাদের লিখে নাও। প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? নাম্বার হচ্ছে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার। তাৎপর্য বিশ্লেষণ করো।
তিতির তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, বাড়ির কাজটা লিখে নাও। তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা কবিতাটা পড়েছি, সব মূল ভাব জেনেছি, শব্দার্থ জেনেছি, এক কথায় প্রকাশ, প্রতিশব্দ, হ্যাঁ, যুক্তবর্ণ, এগুলো তো করেছি। আশা করছি তোমরা আজকের পাঠটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। সামনের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর যদি এই কবিতায় যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে দিবে। তাহলে আজকের পাঠ আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।